আচ্ছা, ভাবুন তো, আমার এই হাতে ঠিক যদি বায়ু দ্বারা একটা দৈত্য বন্ধ থাকতো বা আবদ্ধ থাকতো, একটা দৈত্য আমার হাতের মধ্যে যদি আবদ্ধ থাকতো, সেটা বায়ু দ্বারা। এবার এই আমার হাতটাকে আস্তে 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 করে যদি আমি ছোট করতাম, তাহলে দৈত্যটা কি চুপ করে বসে থাকতো, নাকি রেগে গিয়ে আমার হাতের কিন্তু চাপ দিত? অবশ্যই সে রেগে যেত। কেন রেগে যেত? সে রেগে যেত এই কারণে, কারণ তার আমি আয়তনটা, মানে সে যেখানে আছে সেই জায়গার আয়তনটা আমি আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি, এবং সে তার ফলে কি করছে, আমার হাতে চাপ দিচ্ছে। ঠিক এই দৈত্যের এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু বায়ুর মধ্যেও হয়ে থাকে, যেটা আজ থেকে 350 বছর আগে একজন মানুষ কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করেন। হ্যালো, তোমাদের প্রত্যেককে জিএম ফিজিক্সে স্বাগত। আজকে আমরা জানব পদার্থবিদ্যার এক অন্যতম ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে বয়েলের সূত্র। আর আজকে আমরা কোনো মুখস্থ বিদ্যা বা সংজ্ঞা মুখস্থ করে কটা লিখে দিলাম বোর্ডে, সেইভাবে আমরা জিনিসটা বুঝবো না। আজকে আমরা সমস্ত কিছু কনসেপচুয়ালি রিয়েলাইজ করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঠিক আছে, তো দেখো, বয়েলের সূত্র যাওয়ার আগে আমি একটা কথা তোমরা ভাবো। মনে করে একটা বাসে, ঠিক আছে, প্রায় 40 জন লোক রয়েছে। ঠিক আছে, 40 জন লোক বসে আছে। এবার তুমি কি করলে, একটা ম্যাজিক করলে, এই গিলি 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 ছু করে ম্যাজিক করে দিলে। ম্যাজিকটা কি হলো? ম্যাজিকটা যেই করলে, সেই বাসটা একটা গাড়িতে তৈরি হয়ে গেল। একটা গাড়ি, ছোট 4 চাকা গাড়ি হয়, সেই গাড়ি তৈরি করে দিলে। তাহলে সেই 50 জন লোকই যদি সেই গাড়িতে চেপে যদি ঠুসে দেওয়া হয়, তাহলে কি করবে? তারা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করবে। ঠিক এই ব্যাপারটাই হয় বায়ুর সাথেও। তুমি একটা বেলুনকে নাও, তুমি বেলুনকে যত প্রসারিত করবে, অর্থাৎ ফু দেবে, সেই বেলুনের ভেতরে যে বায়ুর অণুগুলো থাকবে, সেই অণুগুলো তত কিন্তু একদম মানে স্বাভাবিকভাবে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এবার যদি বেলুনটার হাওয়াটা কমিয়ে তার আয়তনটাকে যদি ছোট করে দাও, তাহলে তার ভেতরে থাকা যে অণুগুলো, তারা কি করবে? আয়তন ছোট হওয়ার কারণে তারা একে অপরের সাথে ধাক্কাধাক্কি করবে। ঠিক এই ঘটনাটাই 1962 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল উল্লেখ করেন। তিনি কি উল্লেখ করেন চলো একটু দেখি। বয়েলের সূত্র, বয়েলের সূত্র। তো তিনি 1962 বললাম, 1662 খ্রিস্টাব্দে বয়েল কিন্তু এই জিনিসটা সবার মনে ধারণা দেন, এই যে বায়ুর কনসেপ্টটা। তিনি কি বলেন? তিনি বলেন যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিণত হয়। এখানে দুজন সিকিউরিটি রয়েছে। তোমরা কি বলতে পারবে সেই সিকিউরিটি দুটো কে? সেই সিকিউরিটি দুটো হচ্ছে এই উষ্ণতা, আর একটা হচ্ছে ভর। কেন আমি এদেরকে সিকিউরিটি বললাম? এদেরকে বিজ্ঞানের ভাষায় এই দুজন সিকিউরিটিকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। অর্থাৎ তুমি সেই বেলুনে যখন ফু দিচ্ছ, বা একটা ঘরে
যে গ্যাসের অণুগুলো একে অপরের সঙ্গে ধাক্কা ধাক্কি করছে, তার ঘরটার আয়তন তুমি যদি ছোট করে দাও ম্যাজিক করে, এই গিলি গিলি ছু করে ম্যাজিক করে ঘরটার আয়তনটা যদি ছোট করে দাও, তাহলে ঘরের মধ্যে থাকা যে অণুগুলো থাকবে গ্যাসীয় অণুগুলো, তারা কিন্তু চাপটা তারা বৃদ্ধি করবে। মানে তারা একে অপরের সঙ্গে, ওই তো একটা যেমন ঘরে যদি তুমি 10 জন লোক থাকার কথা, তুমি যদি 50টা লোক ভরে দাও, তাহলে কি হবে? ধাক্কা ধাক্কিতে হবেই, তাই না? তাহলে এইখানেও কিন্তু সেটাই, কিন্তু এখানে মেন ব্যাপারটা হচ্ছে সেই ঘরের যে উষ্ণতা সেটা কিন্তু একদম নির্দিষ্ট থাকবে। ঘরের যদি টেম্পারেচার হয় 20 ডিগ্রি থাকতে হবে, তবেই কিন্তু এই বয়েলের সূত্রটা প্রযোজ্য হবে সেখানকার ক্ষেত্রে। বা ভরটা, তার যে ভর, সেই ভরটাও কিন্তু নির্দিষ্ট থাকবে। তাহলে সেই দুজন সিকিউরিটিকেই আমরা বিজ্ঞানের ভাষায় বলছি কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ তারা মানে নির্দিষ্ট আছে বলেই কিন্তু এই বয়েলের সূত্রটা প্রযোজ্য। এবার আমি এই সিকিউরিটি দুটোকে ঠিক জায়গায় তো প্রতিস্থাপন করতে হবে, তাই না? তাহলে আমি যদি এই উষ্ণতা এবং ভর, এই সিকিউরিটিকে যদি আমরা ঠিকমতো মানে প্রতিষ্ঠান করি, তাহলে বয়েলের সূত্রের যে মেন কনসেপ্টটা সেটা কি দাঁড়ায়? ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু 1/p when temperature and mass কি হবে গো? কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হবে। এবার ঠিকমতো যদি আমি সেই সিকিউরিটি দুটোকে ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারি, তবেই কিন্তু এই বয়েলের সূত্রটা প্রযোজ্য হবে। অর্থাৎ সেই উষ্ণতা এবং ভরটাকে আমরা যদি ঠিকমতো রাখি, তবেই তো এই বয়েলের সূত্রটা এটা হবে। এবার বয়েলের সূত্রটা তো প্রযোজ্য নয় হলো সে ঘরের ক্ষেত্রে, বা সেই বাসের ক্ষেত্রে, বা সেই বেলুনের ক্ষেত্রে। তাহলে আমরা বয়েলের সূত্রটা নয় এখানে ভি, আমরা যদি এখানে সমীকরণটা নয় বসিয়ে দিলাম। এবার একটা ঘরে প্রচুর মনে করে জামা কাপড় আজে বাজে জিনিস একবারে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে ঘরটা দেখতে একটা বাজে, একটা বিশৃঙ্খল পরিবেশের মতো লাগবে না? তাহলে সেই ঘরটাকে কি করতে হবে? আমাদের সাজাতে হবে। তাহলে এটা যদি একটা ঘর হয়, ভি প্রপোর্শনাল টু 1/p একটা ঘরের মধ্যে রয়েছে, তাহলে এই দুটোকে যদি আমরা একটু সাজাই, তাহলে কি হবে বলো তো? হবে পিভি বা ভি ইন্টু পি, ভিটা এদিকে আছে, ইন্টু পি নিয়ে এলাম। বা আমি একটু ভেঙে দেখাই। এখানে আমরা যখন ভ্যারিয়েশনের চ্যাপ্টার তোমরা নিশ্চয়ই পড়েছো, তা আমরা ভ্যারিয়েশনের চ্যাপ্টারে কি জানি? এই যে প্রপোর্শনাল, এটাকে যদি আমরা রিমুভ করতে যাই, তাহলে এখানে আমাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। সেটা কি গো? সেটা আমাকে আনতে হবে কে। তাহলে কে ইন্টু পি। এবার আমি এই পিটা এই দিকে নিয়ে চলে এলাম, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু কে, তাই না? তাহলে এরকম আমি এবার ঘরটা সাজিয়ে দিলাম। তাহলে এবার একটা শৃঙ্খলাবদ্ধ একটা পরিবেশ, একটা এনভায়রনমেন্ট সুন্দরভাবে তৈরি হলো। তাহলে ঘরটাও আমি এভাবে সাজাতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি শিখতে পাচ্ছি দেখো, যদি চাপ এবং আয়তন, চাপ এবং আয়তন বা প্রেসার এবং ভলিউম দুটোর গুণফল কিন্তু সবসময় কি হবে? কনস্ট্যান্ট বা ধ্রুবক, সেটা বয়েলের সূত্রের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যদি বয়েলের সূত্রে প্রাথমিক চাপ যদি P1 হয়, তোমার বয়েলের সূত্রে যদি অন্তিম চাপ প্রাথমিক আয়তন V1 হয়, তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু আমি P2 V2 লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি তো। কেন লিখতে পারি? কারণ এখানে যদি PV ইজ ইকুয়াল টু K হয়, তাহলে আমি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। তোমরা বলবে দাদা আমরা অতটা মূর্খ নয় যে আমাকে এইভাবে বলতে হবে। হ্যাঁ, পিভি থাকলে কে যদি হয়, তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 হবে। তার সেই ঘরের যদি প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন যদি মানে চাপ এবং আয়তন যদি ধ্রুবক হয়, তাহলে প্রাথমিক চাপ আয়তন সমান অন্তিম চাপ অন্তিম আয়তন হবে, তাই না? তাহলে এটাই তো বিজ্ঞানী বয়েল বলছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন চাপের সাথে কি হবে? ব্যস্তানুপাতে পরিণত হবে। তাহলে এটাই হচ্ছে মেন কনসেপ্ট। কি বুঝতে পারলে? এবার চলো আমরা কিছু বাস্তবিক উদাহরণ
দিয়ে আমরা জিনিসটাকে রিয়েলাইজ করি। কারণ জিএম ফিজিক্সে কোনো জিনিস মুখস্থ বিদ্যার দ্বারা হয় না, বা পদার্থবিদ্যাটা মুখস্থ বিদ্যার দ্বারা হয় না। এখানে পদার্থবিদ্যার সাথে তোমাদের ভালোবাসা জাগানো হয়, বা তোমাদের মধ্যে পদার্থবিদ্যার মধ্যে যে ভয়, সেই ভয়টাকে কাটানো হয় এখানে। তো আমরা এই সমস্ত জিনিস মুখস্থ নাই, সব ভুলে যাও, শুধু মেন যে ব্যাপারটা গল্পের ছলে তোমরা মনে রাখো, তাহলেই তোমরা সেই জিনিসটাকে আত্মস্থ করতে পারবে, তাই না? তো চলো এবার আমরা কিছু বাস্তবিক উদাহরণ দিই, তাহলে তবেই তো তুমি বুঝতে পারবে, তাই না? মনে করো তোমরা অনেকে সাঁতার কাটতে পারো, নিশ্চয়ই পারো। তো তোমাদের মধ্যে যারা সাঁতার কাটতে পারো, তোমরা সাঁতার কাটতে কাটতে জলের তলায় অনেক জনে যায়। এবার যারা অনেক জলের তলায় যায়, বা সমুদ্রের দেখো না যে অনেক বিজ্ঞানী হয়, রিসার্চ করে সমুদ্রের তলায়, সেই মুখে হেলমেট পরে একদম সমুদ্রের তলায় যায়, তারা সেই বুদবুদ কাটে না সমুদ্রের তলায় গিয়ে, সেই জল বুদবুদটা ওপরে উঠে তার আয়তনটা কেন বেড়ে যায়? তোমরা কি লক্ষ্য করেছো ব্যাপারটা? বা মাছ যদি জলের খুব গভীরে থাকে, সেই মাছ যখন বুদবুদ ছাড়ে, তার যে বুদবুদটা জলের ওপরে এসে আয়তনটা বেড়ে যায় কেন বলো তো? এটার ক্ষেত্রেও কিন্তু এই বয়েলের সূত্র কিন্তু কাজ করছে। দেখো জলের তলায় বা প্রচুর গভীরে, প্রচুর তো জল একদম, সেখানে তো সেখানকার যে অণুগুলো, তারা তো একে অপরের সঙ্গে একদম শৃঙ্খলভাবে একদম মানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবে না, কারণ সেখানে চাপটা, প্রেসারটা এতটাই বেশি, ফলে সেখানে যখন মাছটা বুদবুদ আকারে ছাড়ছে, সেখানকার আয়তনটা খুব ছোট, কারণ আমরা জানি চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে সেই মাছটা যখন বুদবুদটা ছাড়ছে, আস্তে আস্তে যখন সেই বুদবুদটা জলের ওপরে উঠে আসছে, যখন উঠে আসছে, আস্তে আস্তে চাপটা উপর থেকে কমছে, এবং কমতে একবারে জলের উপরিতলে বা উপরিপৃষ্ঠে যখন চলে আসবে, তার আয়তনটা এখান থেকে একবার এরকম হয়ে যাবে। এটাই তো বয়েলের সূত্র। বুঝতে পেরেছ? কি বলেছিল? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিণত হয়, অর্থাৎ চাপ যদি বাড়ায়, আয়তনটা কি হবে? কমবে। আর আমি যদি আয়তন বাড়াই, তাহলে তার চাপটা কমবে। সেই দৈত্যের উদাহরণটা বুঝতে পেরেছ নিশ্চয়ই। এবার আমি আর একটা উদাহরণ দিই। মনে করো সাইকেলে পাম্প করেছো তো সিরিঞ্জ দিয়ে, তাহলে সেই সিরিঞ্জ দিয়ে পাম্পটা কিভাবে হয় বলো তো? সেই সিরিঞ্জ যখন আমি, এটা মনে করে একটা সিরিঞ্জ, ঠিক আছে, আমি এইরকম ভাবে সেই এরকম করে পাম্প করে না, আর যে পাইপটা থাকে সেই মানে টায়ারের যে ভলটিউব সঙ্গে লাগানো থাকে, এবার যখন আমি এরকম করে প্রেসার দিই, তখন কি হয়? সিরিঞ্জের ভেতরটা তো তোমার নিরেট নয়, সেটা তো ফাঁপা। তাহলে তখন যদি আমি এটা করি, এটা যখন প্রেসার দিই, তার ভেতরকার যে আয়তনটা আস্তে আস্তে কি হয়? কমতে থাকে। আর সেই তার ফলে কি হয়? তার ভেতরে যে অণুগুলোর চাপটা কি হয়? এতটাই বেড়ে যায়, তার ফলে তারা সেখানে এক জায়গায় আবদ্ধ না থেকে সেই পাইপ দিয়ে একদম সোজা টায়ারের ভেতরে ঢুকে যায় এবং হাওয়াটা হয়। এটাই তো বয়েলের সূত্র। সাইকেলের যে তুমি হাওয়া করছো, জলের ওপর থেকে যে বুদবুদ কাটছে, এটাই তো তোমার বয়েলের সূত্র। একটা ঘরে তুমি 10 জনকে বসে আছে একদম সুশৃঙ্খল ভাবে, সেখানে যদি 50টা লোককে ভরে দাও, তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে কি হবে না? তোমরা যখন স্কুলে যাও, ক্লাসে যাও, যখন যেদিন ক্লাসে বৃষ্টি হয়, সেই মনে করো কোনো দিন বৃষ্টি হয়েছে, তাহলে সেই দিন স্কুলে তোমাদের কি হয়? কম ছেলে হয়, অনেকে যায় না। তাহলে সেই দিনে যখন 5টা 10টা ছেলে যাও, আর অন্যদিন যখন বৃষ্টি না হয়, সবাই যখন একসঙ্গে 50-60টা ছেলে একটা ঘরে, তাহলে কি হয়? আগের তুলনায় সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় কি হয় না? আমাকে বলো। এটাই তো চাই। বয়েলের সূত্রেও তাই, গ্যাসের ক্ষেত্রেও তাই। তুমি যদি তার চাপটা বাড়াও, তাহলে তার আয়তনটা কমবে। তুমি যদি তার আয়তনটা বাড়াও, তাহলে তার চাপটা কমবে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। এবার আমরা এই বয়েলের সূত্রটাকে আমাদের মনে একবারে পুরোপুরি ভাবে আত্মস্থ করতে গেলে আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে গ্রাফ। বয়েলের সূত্রের গ্রাফটা তোমরা যদি আত্মস্থ করতে পারো, তাহলে এই কনসেপ্টটা তোমাদের কাছে কিছুই নয়। চলো গ্রাফটা একটু দেখি কি হবে। তাহলে বয়েলের সূত্রটা বুঝতে পেরেছ? এবার বয়েলের সূত্রের মধ্যে রিলেশনটা কার মধ্যে রয়েছে? রিলেশনটা চাপ আর আয়তনের মধ্যে, তাই না? তোমার বন্ধুর সঙ্গে তোমার যখন রিলেশন থাকে,
এই বয়েলের সূত্রের ক্ষেত্রে চাপ আর আয়তনের মধ্যে রিলেশন রয়েছে, আর তাদেরকে সিকিউরিটি গার্ড দিচ্ছে কে? সেই উষ্ণতার কে বলো, কমেন্টে জানাও। ঠিক আছে, এবার দেখো বয়েলের সূত্রের লেখচিত্র পি বনাম ভি বা পিভি লেখচিত্র। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, বোঝা গেল? এটা তোমার ওয়াই অক্ষ, এটা তোমার এক্স অক্ষ। ঠিক আছে, এবার কি হবে, এইদিকে মনে করো আমি যদি চাপ দিই, এইদিকে যদি আমি আয়তনকে প্রকাশ করি, তাহলে আমি যদি চাপটা যদি আস্তে 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 কমাই তাহলে তার আয়তনটা বাড়বে। আমি যদি এইটা একটা T1 টেম্পারেচারে দেখলাম, আবার যদি আমি T2 টেম্পারেচারে দেখি, আস্তে 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 আবার চাপটা এরকম হবে, আবার এরকম হবে। যদি আমি আর একটা উষ্ণতা, আলাদা উষ্ণতা নিয়ে দেখি T3। এটাই তো বয়েলের সূত্রের লেখচিত্র। তাহলে লেখচিত্র, এই সমস্ত জিনিস কিন্তু মুখস্থ দ্বারা হবে না, তোমরা যদি এইভাবে ঠিক কনসেপচুয়ালি আত্মস্থ করতে পারো তবেই হবে। তাহলে তোমরা নিশ্চয়ই লেখচিত্রটা বুঝতে পারলে, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি, আচ্ছা তাহলে এখানে T1 T2 T3 তিনটে উষ্ণতায় আমি তোমাদের দেখালাম, তাহলে আমি বলতে পারি না, আচ্ছা কি বলতে পারি গো, আমি বলতে পারি T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। আমি বলতে পারি তো? হ্যাঁ বলতে পারি। এটা তো পিভি লেখচিত্র। তাহলে তাহলে বলো তো লেখচিত্রের প্রকৃতি কি হবে? এখানকার যে লেখচিত্র তার প্রকৃতি হবে আয়তকার, আয়তকার সমপরাবৃত্ত। এবার এইটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে সেরেলাক্স খাওগা, একদম আমি পাতি বাংলা ভাষায়। এইটা যদি এবার না বুঝতে পারো তাহলে তোমাকে সেরেলাক্স খেতে হবে আবার, ঠিক আছে? নাহলে আবার নতুন করে তোমাকে হাতে করি করতে হবে। বেশ, এবার যদি আমি এই পি বনাম ভিটার বদলে আমি যদি ভিটার এখানে বা ভিটাকে কেটে আমি যদি 1/v করে দিই, তাহলে লেখচিত্রটা কি এরকমই হবে? না, এরকম তো হবে না লেখচিত্র। তখন লেখচিত্রটা কি হবে গো? y = mx এর মতন হবে। আর y = mx মানে কি? কমেন্টে জানাও। y = mx মানে তার মূল বিন্দুগামী হবে। লেখচিত্রটার প্রকৃতি কি হবে গো? মূল বিন্দুগামী হবে। মূল বিন্দুগামী হবে, মূল বিন্দুগামী হবে T1 T2 T3 তিনটে উষ্ণতায় দেখালাম। তখন লেখচিত্রের প্রকৃতিটা কি হবে? তোমার মূল বিন্দুগামী হবে। বুঝতে পেরেছো? এই তো, এটাই তো ব্যাপার, এটাই তো ব্যাপার। আবার কি আছে, এবার যদি আমি বলি আচ্ছা এই পিটাকে আমি মুছে দিয়ে এখানে যদি আমি একদম ডাইরেক্ট পিভি করে দিই, তাহলে এখানটায় যদি আমি পি করে দিই তাহলে কি লেখচিত্রটা হবে এরকম? না, তখনও তো এরকম হচ্ছে না লেখচিত্রটা, তখনও কিন্তু লেখচিত্রটা এরকম হচ্ছে না। তাহলে তখন কিরকম হবে গো? একদম সরলরৈখিক বরাবর গ্রাফটা চলে যাবে, একদম সোজা চলে যাবে, একদম তোমার বাড়িতে ঠকঠক করছে, দেখো ডাকছে তোমাকে। তাহলে বুঝতে পারলে লেখচিত্রে যে তিনটে প্রকৃতি কিরূপ হলো। এবার আমাকে বলো, এইটা এই বয়েলের সূত্রটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই যে পুরো কনসেপ্টটা তোমরা কি পড়লে? না, তোমরা পড়লে না, বা তোমরা কিন্তু একটা মুখস্থ করনি, তোমরা ওই জিনিসটাকে কি করেছো? রিয়েলাইজ করেছো, তোমরা সেই জিনিসটা কি করেছো? আত্মস্থ করেছো। এইভাবেই পদার্থবিদ্যাটাকে তোমাকে আত্মস্থ করতে হবে, মুখস্থ নয়, আত্মস্থ করতে হবে। বুঝতে পারলে? আর জিএম ফিজিক্স ঠিক সেটাই করায়, মুখস্থ নয়, জিনিসটাকে আত্মস্থ করায়। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছো, আশা করব বয়েলের সূত্রটা এরপরে তোমাদের কোনো দিন আটকাবে না, বা এই জিনিসটার সম্পর্কে কোনো ডাউট থাকবে না। যদি থেকে থাকে তাহলে তুমি আর বললাম না, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন কিছু নিয়ে আসবো, নতুন একটা কনসেপ্ট বোঝাবো তোমাদেরকে। ততক্ষণ তোমরা শিখতে থাকো, ভাবতে থাকো। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং,
উইথ জিএম ফিজিক্স। টাটা।